আমাদের রাজ্যকে কিভাবে আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারি এবং কৃষকদের আয় যাতে আরো বাড়তে পারে, সেজন্য আমরা পাম তেল চাষের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। আপনারা জানেন যে পাম তেল যেটা, এটা ভারতে একটা সম্ভাবনাময় নতুন ফসল। 5টি দেশে, প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড এবং কম্বোডিয়া, এই যে যত অয়েল পাম উৎপাদন হয় এর 90% উৎপাদন হয় এই কটি দেশে। এবং সেই দেশগুলি অর্থনৈতিকভাবে এই চাষ করে অনেকটা এগিয়ে গেছে। আমাদের দেশে মানুষের মাথাপিছু ভোজ্য তেলের ব্যবহার বৎসরে প্রায় 18.25 কেজি। আমরা দেখেছি লেটেস্ট যে আমাদের তথ্য রয়েছে, সেই তথ্যে দেখা গেছে ইন্ডিয়াতে ভোজ্য তেলের চাহিদা 256.41 লক্ষ মেট্রিক টন। 256.41 লক্ষ মেট্রিক টন। আমাদের দেশে উৎপাদন হয়, আভ্যন্তরীণ উৎপাদন 122.89 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ যা আমাদের লাগে এর 47.92%, মানে 48% আমাদের, বাকি সবটা আমাদের বহির্দেশ থেকে আমদানি করতে হয়। দেখা গেছে সর্বশেষ একটা তথ্যে যে আমরা লাস্ট যে তথ্য আমাদের কাছে রয়েছে, যে 2020-21 তথ্যটা আমাদের কাছে রয়েছে, 133.52 লক্ষ মেট্রিক টন আমরা আমদানি করেছি ভোজ্য তেল, যার মূল্য 80,000 কোটি এক বছরে। এটা আরো এখন বেড়ে গেছে। এবং এই যে আনি আমরা বাইরের থেকে, এই পাম তেলের অংশ হলো, এই যে বাইরে থেকে আসে ভোজ্য তেল, এর মধ্যে পাম তেলের অংশ হলো 56%, অর্থাৎ 75 লক্ষ মেট্রিক টন। ভোজ্য তেল সোয়াবিনও আছে, ভোজ্য তেল সূর্যমুখীও আছে, ভোজ্য তেল তিলও আছে, সরিষা আছে। তিল সরিষাটা আমাদের, কিন্তু এই পাম তেল, সয়াবিন, সূর্যমুখী এগুলি সব বাইরে থেকে আসে। তাহলে সবচেয়ে বেশি আছে পাম অয়েল, ডিমান্ড এই জন্য প্রচুর। এবং এই পাম তেল থেকে কি তৈরি হয়? প্রথম হলো রান্নার জন্য ব্যবহৃত হয় এই তেলটা, এবং পাম কার্নেল তেল যা শিল্পে ব্যবহার হয়, পাম কার্নেল তেল। এছাড়া পাম তেল দিয়ে আমি গেছি এখানে রিসার্চ সেন্টারে, বেন্টিং পাম তেল প্রসাধনী, ফার্মাসিউটিক্যালস, জৈব জ্বালানি, জৈব লুব্রিক্যান্ট অর্থাৎ গাড়িতে ব্যবহার করে, সাবান, পেস্ট, লোশন, মার্জারিন যেটা বাটারের মতো, বাটারের পরিবর্তে, আইসক্রিম, চকলেট, বিস্কিট, অ্যানিম্যাল ফিড, বাচ্চার খাওয়ার জিনিস, অ্যান্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন। অর্থাৎ এই পাম গাছের যে আমরা চাষ করি, এর ওয়েস্টেজ কত নষ্ট হয়? 0।
অনেক জিনিস আমরা প্রোডাকশন হয়, কিন্তু জিরো ওয়েস্ট, অর্থাৎ এই পাম গাছের থেকে যা হবে, পাতা থেকে আরম্ভ করে যা যা আছে পাম গাছের গোড়া পর্যন্ত সবগুলি ইউজ হয়। তো আমাদের ভারতে বর্তমানে 3.70 লক্ষ হেক্টর এলাকা আমাদের চাষ হয়, এবং আমরা ওর থেকে 16.89 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদিত ওই যে তাজা ফলটা এটা আমরা পাই। এবং উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্ট বর্তমান অয়েল পাম্পের এলাকা হলো 38,992 হেক্টর। 14টা রাজ্যে হলেও মেইনলি এই পাম তেল 14টা রাজ্যে হয়, হলেও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা এটা হলো 98% পাম তেল আমাদের দেশের মধ্যে এরা করে। এবং আমাদের রাজ্য এটা পাম চাষের অনুকূল কৃষি জলবায়ু, মোস্ট ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশে ভালো হয়, কিন্তু তাদের জলবায়ুর থেকে রিসার্চ করে দেখেছে যে নর্থ ইস্টের অ্যান্ড স্পেশালি ত্রিপুরা এর জলবায়ু, কৃষি জলবায়ু, বৃষ্টিপাত, মাটি এগুলি পাম চাষের পক্ষে অত্যন্ত অনুকূল। এবং 2012 সালে ত্রিপুরা 7,000 হেক্টর এলাকা পাম চাষের জন্য চিহ্নিত হয়েছিল, কিন্তু কেন করলো না, কারা করলো না, সেই জায়গায় যাচ্ছি না আমি। পরবর্তী সময় ICAR এবং IIOPR এরা পুনর্মূল্যায়ন কমিটি একটা আছে, তারা 2020 সালে ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে দেখেছে রাজ্যে পাম তেল এলাকা সম্প্রচারের জন্য 1,46,364 হেক্টর এলাকাকে সম্ভাব্য চিহ্নিত এলাকা চিহ্নিত করেছে। 1,46,364 হেক্টরকে এখানে পাম চাষের জায়গা হতে পারে, এটা তারা করেছে। এবং ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম মিশনের মাধ্যমে 5 বছরে 22-30 থেকে 26-27 পর্যন্ত ভারতবর্ষে 6,50,000 হেক্টর অতিরিক্ত এলাকা পাম চাষের জন্য আনার জন্য ওই মিশন তারা প্ল্যানিং করছে। সারা ভারতে 6,50,000 হেক্টরকে আগামী 5 বছর 26-27 পর্যন্ত, 22-23 থেকে শুরু হয়েছে, 26-27 পর্যন্ত এটা করবে। এবং উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে 3.2 লক্ষ হেক্টর এটা আনা হবে। আমাদের রাজ্যে প্ল্যান করা হয়েছে ত্রিপুরা 26-27 সালের মধ্যে কমপক্ষে 7,000 হেক্টর, এবং 24-25 সনে 2300 হেক্টর, 25-26 সনে 2500 হেক্টর, এবং 26-27 সনে 2400 হেক্টর, এটা করে আমরা 7,000 হেক্টর একটা টার্গেট আমরা নিয়েছি। এবং এখন আমরা তো নিয়েছি গভর্নমেন্ট, এখন এটাকে আমরা কিভাবে রূপদান করব? আমরা 2টা সংস্থা যারা এটা নিয়ে ডিল করে, যারা এটা নিয়ে চর্চা করে, যারা এটা নিয়ে বীজ তৈরি করে, এদের আমরা 2টা সংস্থার সাথে MOU করেছি। একটা হলো গডরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, 1/8/2022 1 আগস্ট 2022 আমরা গডরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের সঙ্গে MOU করি। এবং আরেকটা সংস্থা পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমরা 10/8 ওই দিন 9 দিন পরে আরেকটা সংস্থার সাথে আমরা মৌস্বাক্ষর করি। এবং উনকোটি গলায় বাকি 5টা খোয়াই, পশ্চিম সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলা, এটা দিয়ে আমরা পতঞ্জলি ফুডস লিমিটেডকে, এবং এদের সাথে কন্ট্রাক্ট কি, যে এদের প্রধান দায়িত্ব হবে গুণগত মানসম্পন্ন রোপণ সামগ্রী, মানে মেইনলি বীজ, এটা অয়েল পাম্পের উৎপাদন, এই জিনিসটা তারা দেখবে। এবং টেকনিক্যাল সাপোর্ট এবং
প্রযুক্তিগত নির্দেশিকা এবং বাইব্যাক, অর্থাৎ আমার যে প্রোডাকশন করব কে নেবে, আপনারা পারচেজ করতে হবে, তাদের সাথে, এবং রাজ্যে পাম তেল প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করতে হবে। তো এই চুক্তির ভিত্তিতে আমাদের এমওইউ হয়েছে এবং অ্যাকর্ডিংলি আমরা গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড এর মধ্যেই ধলাই জেলার নালকাটাতে আমরা গেলে আমি খুশি হব। মালয়েশিয়া টিমও এসে বিজ্ঞানীরা ঘুরে গেছে। গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড ধলাই জেলার নালকাটাতে সরকারি বাগান, আমাদের যে অর্চার্ড আছে যেখানে আমরা কোনো অন্য কিছু করছি না, সেই জায়গায় 6.5 হেক্টর এলাকায় একটা নার্সারি স্থাপন করেছে অলরেডি, এবং সেখানে বিদেশি জাতের 1,50,000 এটা ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে, এবং 6,000 দেশীয় অয়েল পাম চারা উৎপাদন করছে, এবং যার মাধ্যমে এই নার্সারি যেটা বলছি এটার থেকে যে চারা হবে এটা 24-25 থেকে এই চারাগুলি কৃষকদের মধ্যে বিতরণ করবে এপ্রিল মাস থেকে। এই সামনের এপ্রিল মাস থেকে অলরেডি চারা রোপণ শুরু হবে, এবং এটা হলো বললাম গদরেজের কথা। এবং এই 1,000 হেক্টর আমরা সামনের বছর এই এপ্রিল মাস থেকে শুধুমাত্র গদরেজ করছে হেক্টর 11,000 হেক্টর। আর পতঞ্জলি ফুডস লিমিটেডকে তারা থাইল্যান্ড থেকে আমদানি করেছে 1 লক্ষ চারার বীজ, এবং সিপাহীজলার জুমেরডাবা সরকারি বাগানে সেখানেও 6.25 হেক্টর একটা অয়েল পাম নার্সারি স্থাপন করেছে, এবং 1 লক্ষ বিদেশি সাথে আরও গর্জিতে দক্ষিণ জেলার গোমতী জেলার গর্জিতে 3 হেক্টর এলাকায় আরেকটা অয়েল পাম্প স্থাপন করেছে, এবং 24-25 কৃষকদের জমিতে যাতে এই বীজ রোপণ করতে পারে, এবং এগুলি তারা 1,333 হেক্টর সম্প্রসারণ করবে। এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে। এখন শুধু নার্সে এই করেই বসে থাকেনি। খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে আমরা পিছিয়ে থাকতে চাই না, তাড়াতাড়ি কৃষকরা যাতে এই চাষ শুরু করে। এই চারা এপ্রিল মাসে হবে, এপ্রিল মাসে শুরু করবে, কিন্তু এর মধ্যেই গডরেজ অ্যাগ্রোভেট লিমিটেড অন্ধ্রপ্রদেশ থেকে এরা অয়েল পাম্প চারা এনেছে, ওটা তো বীজ নার্সারি করেছে, চারা এনে এরই মধ্যে 51.01 হেক্টর জমিতে পাম চারা রোপণ করে ফেলেছে অলরেডি কৃষকদের দিয়ে। এর মধ্যে ধলাই জেলায় 26.79 হেক্টর, ঊনকোটি জেলায় 10.75 হেক্টর, এবং উত্তর জেলায় 14.47 হেক্টর, টোটাল 52.01 হেক্টর অলরেডি চারা রোপণ হয়ে গেছে, অর্থাৎ চাষ শুরু হয়ে গেছে। একটা নার্সারি শুরু হয়েছে আগামী দিনের জন্য। এর মধ্যে বসে থেকে লাভ নাই, কৃষকদের নামিয়ে দিয়েছে এই কাজের জন্য। সাথে সাথে পতঞ্জলি অলসো তারা পশ্চিম ত্রিপুরায় 2 হেক্টর, খোয়াই জেলায় 1.34 হেক্টর, এবং সিপাহী জেলায় 1 হেক্টর, মোট 4.31 হেক্টর জমিতে ওরাও পামের চারা এগেছে। এগুলি সব বিদেশি। তো মোট আমাদের এই বছর 56.35 হেক্টরে আমরা চাষ শুরু করে দিয়েছি, অয়েল পামের চাষ শুরু করে দিয়েছি। নার্সারি চলছে 3টা জায়গায়, এবং অয়েল পামের চাষও শুরু হয়ে গেছে। তো এখন এবং এটা করলেই হবে কি না, না, আমরা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের 18 জন অফিসারকে আমরা অন্ধ্রপ্রদেশে, সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ একটা আছে, সেখানে আমরা ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছি, এবং অন্ধ্রপ্রদেশের এইটাতে পাঠিয়েছি, এবং অন্য 2টি প্রসেস রিসার্চ ইনস্টিটিউট আছে, সেখানে মাস্টার প্রশিক্ষক হিসেবে আমরা সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছি 18 জন অফিসার, যারা শুধু পাম অয়েল নিয়েই তারা চিন্তা ভাবনা করে হর্টি ডিপার্টমেন্টের অফিসার। এবার শুধু তাদেরই ট্রেনিং না, আমরা কৃষকদেরও যারা অয়েল পাম্প করবে তাদেরও আমরা ট্রেনিং দিয়েছি। আমরা রাজ্য সরকার থেকে ট্রেনিং দিয়েছি আমার হর্টি অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট 480 জনকে, আর গোদরেজ করেছে 1000 কৃষককে ট্রেনিং দিয়েছে আলাদা, পতঞ্জলি 643 জনকে ট্রেনিং দিয়েছে। মোট কৃষকরা 1643 জন কৃষক তাদের ট্রেন্ড হয়ে গেছে অ্যাবাউট পাম চাষ এটার জন্য। এবং
এখন পর্যন্ত যে কৃষক 1076 জন কৃষক 1444 হেক্টর এলাকা পাম চাল এখন যারা যা তো হয়েছে এখন আবার ইন্টারেস্ট দেখেছে, এর মধ্যে দাঁড়িয়ে গেছে 1076 জন কৃষক যারা 1444 হেক্টরে চাষ করতে চায়, ইন্টারেস্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে। সে ডক্টর আমরা পাম চাষ করতে চাই, আমাদেরকে চারা দিন, আমাদের এইটা ইন্টারেস্ট। এবং এই কৃষকদের চিহ্নিত করা হয়েছে এবং আরও চিহ্নিত করা হচ্ছে 1076 জন। এরা অলরেডি একটা তো 56 হেক্টরে তো অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আরও 1076 জন ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের পাম চারা দিন, আমরাও করব। তো এবং এই জায়গার পরিমাণ 1444 হেক্টর। এবং আরেকটা জিনিস, এই চাষ তো করছি, তাহলে প্রসেস কোথায় হবে? এবং অলরেডি গডরেজ অ্যাগ্রোভেট লিমিটেড ধলাই জেলার নালকাটায় একটা প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে। রাজ্য সরকার আমরা রাজি হয়েছি, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি। এবং মালয়েশিয়ান দলের আপনারা জানেন সে ইন্টারন্যাশনাল সারা পৃথিবী বিখ্যাত একটা রিসার্চ সেন্টার সাইম ডারবি প্ল্যান্টেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিড অ্যান্ড ব্রিডিং ফ্যাসিলিটিস, এরা সেন্টার থেকে একদল মালয়েশিয়ান বিজ্ঞানীকে নালকাটাতে পাঠিয়েছে 10 জুলাই 2023। এবং তারা এসে দেখে গেছে এবং তারা হ্যাপি, এই জায়গায় তারা দেখে খুশি হয়েছে এবং তারা পৃথিবী বিখ্যাত। আমি ওখানে আমার সচিব অপূর্ব রায় মহোদয় ওনারা গেছিলাম, দেখেছি হোয়াট ইজ হোয়াট, অর্থাৎ দেখে এসেছি তারাই এখানে টিম এসেছিল। এবং আমরা সেখানে 7, 8, 9 নভেম্বর এই মাসেরই আমরা কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল পাম অয়েল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশনে অংশগ্রহণ করি। সাথে সাথে ওই যে রিসার্চ সেন্টার সেখানেও আমরা পরিদর্শন করি। এবং আমরা সেখানে দেখার পরে আমরা তাদের কাছে ডিমান্ড করি একটা আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র যাতে স্থাপন করা হয় ত্রিপুরাতে। ভারতবর্ষে এখন নেই, সেই জিনিসটা আমরা যদি আসতে পারি এটা আমাদের জন্য খুব ভালো। আমরা ডিমান্ড করে এসেছি, তারা জিনিসটা ভেবে দেখছে বলছে। তো এই লোক বাস্তব ছিল। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে এটা একটা সেন্টার, মনে রাখবেন আমরা যেমন MGNREGA বলি, এটা যেমন গভর্নমেন্ট একটা স্পন্সর স্কিম, এটাও কিন্তু ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম, এটাও একটা স্কিম। এটা কিন্তু স্কিম, ভালো করে বুঝতে হবে। এটা আমরা যেমন সরকারি স্কিম আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। এবং যাতে আমাদের গভর্নমেন্ট একচাকার দেশের একচাকার থেকে যেন খরচ যাতে বেশি বাইরে না যায়, সেই জন্য দেশের প্রধানমন্ত্রী ভারত সরকার স্পেশালি এটা একটা কেন্দ্রীয় স্পন্সর স্কিম ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম চালু করেছে। এবং 2021 সালে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি এবং আন্দামান নিকোবরে বিশেষ মনোযোগ দিয়েছে। উত্তর পূর্বাঞ্চল রাজ্য এবং আন্দামান আইল্যান্ডের উপরে বেশি গুরুত্ব দিয়েছে। এবং যাতে আমরা ভোজ্য তেলে আত্মনির্ভর হতে পারি, এটাই সবচেয়ে বেশি। এবং এটা আমদানির বোঝা কমানোর জন্য এটা করা হয়েছে। এবং এতে কী লাভ আছে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের রাজ্যের কৃষকদের এটা জানা দরকার আপনাদের মাধ্যমে। প্রথম বছর কৃষকদের অয়েল পাম চাষের জন্য দেশীয় চারার মূল্য বাবদ আমাদের দেশের যে চারাগুলি আছে অন্ধ্র বা অন্য থেকে, আমরা প্রতি হেক্টরে 20,000 টাকা করে তাদেরকে দেব। ভালো করে এই জায়গাটা খুব ভালো করে আপনাদের জানা দরকার, 20,000 টাকা তাদেরকে দেব। প্রতি হেক্টরে 150টা গাছ লাগে, এটা জানা রাখা ভালো। প্রতি হেক্টর মানে 6.5 গানি, তার মানে 150 গাছ আর 20,000 টাকা তাদেরকে আমরা দেব। 2, যদি বিদেশি চারা আসে তাদেরকে দেব 29,000 টাকা, তাই তো? হ্যাঁ। এবং চারা রোপণ থেকে ফল আসা পর্যন্ত মেনটেনেন্স, রক্ষণাবেক্ষণ এবং প্রতি হেক্টর প্রতি আরও 6,250 টাকা দেব। এবং এইটা প্রতি বছর
4 বছর পর্যন্ত এটা কন্টিনিউ দিয়ে যাব, প্রতি হেক্টরের জন্য প্রত্যেককে এরম দিয়ে যাব। এবার অন্যান্য বাগানে, যেমন রাবার বাগান, আমি রাবার বিরুদ্ধে কিছু বলতে চাই না, রাবার বাগানে আপনি অন্যান্য আন্তঃফসল লাগাতে পারবেন না, হবে না। যেমন এখানে কোকো লাগান, আদা লাগান, কলা লাগান, গোলমরিচ লাগান, আনারস লাগান, পেঁপে লাগান, অনেক ফসল লাগাতে পারে। এবং এদের যাতে ওই 4 বছর পর পর্যন্ত অপেক্ষা না করতে হয়, তাদেরকে প্রতি বছর এই চাষগুলির জন্য হেক্টর প্রতি আরও 6,250 টাকা দেব। এবং এগুলি চলতে থাকবে 4 বছর পর্যন্ত আবার। এবং এটা না, শুধু এই অয়েল পাম্প চাষের আগে জমি তৈরি করার জন্য রেডি করলো, এবং প্রতি জমি পরিষ্কার করার জন্য প্রতি হেক্টরের জন্য আরও 3,000 টাকা দেবো। সব অনুদান সহায়তা, ভর্তুকি টর্তুকি ডাইরেক্ট। এবং এটা আর্দ্র লাগে, জমিটা একটু আর্দ্র লাগে, সেই জন্য বৃষ্টির জল যেন হিলি এরিয়া হলে যাতে জলটা থাকে, এই জন্য হাফ মুন টেরেস বলে এটাকে। এটার জন্য প্রতি হেক্টরের জন্য আরও 4,000 টাকা দেব। দেখতে থাকুন, এটা খুব ইম্পর্টেন্ট, ফলো করতে হবে। এবং যাতে আর্দ্রতা বজায় থাকে। এবং অয়েল পাম্পের যে চাষ করবো, এটা বাঁশের বেড়া লাইট ফেন্সিং যে দেওয়ার জন্য, ওটার জন্য হেক্টর প্রতি আরও 4,000 টাকা দেব। এবং এবার এটা তো দিলাম সবটা। এবার এই 4 বছর কি করে, রাবারের জন্য 7 বছর 7.5 বছর অপেক্ষা করতে হবে, এটা 4 বছর 3.5 বছর 4 বছর লাগবে। এবার সুসংগত চাষাবাদ, এই যে করছি, এরা যদি বাড়িতে শূকর, মোরগ, ছাগল এগুলি যদি পালে, এদের জন্য 10,000 প্রতি হেক্টরে দেব। মানে এরা যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাদের জন্য আমরা আরও 10,000 দেব প্রতি হেক্টরের জন্য। এবার বোরওয়েল খননের জন্য, এবার জলাশয় খনন করব। এই পাম্প চাষি জলাশয় খনন করবে এবং ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের জন্য 50% সাবসিডি, 90,000 টাকা তাকে আমরা হেল্প করব। ভার্মি কম্পোস্ট ইউনিট করবে তো নির্মাণের জন্য, এটাও 50% ভর্তুকিতে আমরা 50,000 টাকা তাকে সহায়তা করব। কাস্টম হায়ারিং সেন্টার কাম হারভেস্টার গ্রুপ, যদি কয়েকজন পাম্প চাষি যদি মনে করে, অয়েল পাম্প চাষি একসাথে তারা মিলে একটা টিম বানালো, এবং সেই টিম যদি মনে করে আমরা আমাদের সরঞ্জাম, প্রশিক্ষণ, আনুষঙ্গিকতা, রক্ষণাবেক্ষণ, এটার জন্য প্রতি ইউনিটে 20 জন একটা ইউনিট হবে, তাদের জন্য আমরা, এবং তারা 500 পরিবারকে কন্ট্রোল করবে, 25 লক্ষ টাকা দেব, 25 লাখ। এবং কৃষক এবার এটা গেল তাদেরকে দেওয়া। এবার কৃষকদের প্রশিক্ষণ দেবে দপ্তর, এই খরচের জন্য 2 দিনের প্রশিক্ষণ করবে। তাদেরকে 30 জন কৃষককে ট্রেনিং দিতে গেলে সেখানে আমরা 30,000 টাকা খরচ করতে পারবে ডিপার্টমেন্ট। এবং এবার আধিকারিকদের ট্রেনিং দেবে এই পাম্প যে কীভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গিভিং ইম্পর্টেন্স অন পাম অয়েল, এটা বোঝার জন্য এত কথা বলছি। এবং আধিকারিকদের ট্রেনিং দেবে, 2 দিন শিবির করবে, তাদের 20 জন আধিকারিকের জন্য একটা ব্যাচের জন্য 40,000 টাকা খরচ করতে পারবে এটা। এবং অয়েল পাম্প প্রক্রিয়াকরণ যদি মনে করে প্রাইভেট পার্টি, একটা তো অ্যাগ্রিমেন্ট তারা করবেই, প্রাইভেট পার্টি যদি মনে করে আমি অয়েল পাম্প প্রসেসিং মিল করব, এবং এটা অনলি ফর উত্তর পূর্বাঞ্চলের জন্য, এবং প্রতি ঘন্টায় 5 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন পাম অয়েল মিল স্থাপনের জন্য আমরা দেব 5 কোটি টাকা, 5 crore। যদি কেউ যদি মনে করে এসে আমরা স্থাপন করব, তাকে 5 কোটি টাকা দেব। তো এই যে পরিকল্পনা, এবং আপনারা জানেন যে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2022-23 সনে 530 হেক্টর, 23-24 সালের 2000 হেক্টর, এবং এই এলাকা সম্প্রচারণ ত্রিপুরায় এর মধ্যে আমাদেরকে 5,14,15,000 টাকা দিয়ে দিয়েছে। এবং
আরও 7,49,93,00,000 টাকা হিসেবে মোট টোটাল গিয়ে আমাদের এর মধ্যে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। সো মাচ সেন্ট্রাল গভর্নমেন্ট, দেশের প্রধানমন্ত্রী এত ইন্টারেস্টেড, এর মধ্যে আমাদের 12,64,00,000 টাকা অলরেডি আমাদের কাছে দপ্তরের কাছে পৌঁছে গেছে। এবং এই টাকাটা 90% সেন্ট্রাল গভর্নমেন্টের, 10% মাত্র আমাদের। এই যে যা খরচ হবে এর 10% মাত্র রাজ্য সরকার দেবে, 90% তারা দেবে। এবং এবং এটার কি সুবিধা আছে এতক্ষণ তো বলছি না। এটা সুবিধা যে 2022 থেকে 31 অক্টোবর, যেটা আপনার কোনো জিনিসে আমার জানা মতে ভারতবর্ষে, এখানে উনি তো অ্যাডভাইজার পাম অয়েলের বা অন্যান্য বিষয় সম্বন্ধে ধারণা আছে, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, একমাত্র অয়েল পাম্পের ক্ষেত্রেই এশুড প্রাইস সেন্ট্রাল গভর্নমেন্ট এত গুরুত্ব দিচ্ছে যে 2022 পয়লা নভেম্বর 2022 থেকে 31 অক্টোবর 2037 পর্যন্ত, এই বছর পর্যন্ত চাষিদের এই যে তাজা ফলের গুচ্ছ, ওই যে খেজুরের মতো দেখা যায় গুচ্ছ, এটার মূল্যের নিশ্চয়তা, প্রাইস এসুরেন্স দিয়েছেন। এই বছর এর নিশ্চিত মূল্য হলো এফএফবিতে 13 টাকা 34 পয়সা পার কেজি। এশুড তোমার লস হলেও এটা নিচে নামাতে পারবে না, এবং এগুলি কন্টিনিউ বাড়তে থাকবে। এশুড তোমার এর কমে কাউতে কেনা যাবে না। অর্থাৎ যাতে কৃষকরা কোনো মতে বঞ্চিত না হয়, লস না হয়, আয় যেতে পারে, এই জন্য এশুড একমাত্র আমার জানা মতে ভারতবর্ষে এশুড প্রাইস অনলি পাম অয়েল। আর কোনো কিছুতে আছে কিনা আমি জানি না, থাকলে থাকতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে এই তেল পাম্প, এই যে অয়েল পাম্প স্থাপন করলে এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানও বাড়বে। এর মধ্যেই গডরেজ কোম্পানি 15 জন লোক নিয়োগ করেছে, যাদের মধ্যে 11 জন ছেলে, 4 জন মেয়ে, এবং এর মধ্যে এগ্রি বিএসসি, এগ্রি এমএসসি এবং প্ল্যান্টেশন ব্যাকওয়ার্ড, এই 15 জনের মধ্যে 13 জনই ত্রিপুরার ছেলে মেয়ে এরা নিয়োগ করেছে। টোটাল তাদের সিকিউরিটি মিলে তাদের এখানে প্রায় আছে 35 জনের মতো, তারা এখন পর্যন্ত লোক নিয়োগ করেছে। এর মধ্যে 2 জন বাইরের, বাকি সব ত্রিপুরার। পতঞ্জলি এরাও প্রায় 20 জনের মতো, 38 জনের মতো ওরা নিয়োগ করেছে। ওদের মধ্যে ফিল্ড অফিসার 5 জন রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে 6 জন, এরাও গ্র্যাজুয়েট। আর আগে যে 5 জন বলছে এরা গ্র্যাজুয়েট, এবং নার্সারি যারা দেখছে তারাও গ্র্যাজুয়েট 3 জন আছে। তো পতঞ্জলিও 38 জন অলরেডি নিয়োগ করেছে। এবং আমরা যদি এখানে মিলস যখন স্থাপন করব, তখন হিউজ লোক আমাদের এমপ্লয়মেন্ট হবে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই বিভিন্ন স্তরের মেয়েরা। এবং এই রেড অয়েল পাম্প, যেটা সর্বোচ্চ ভোজ্য তেল, এটা দীর্ঘ বৎসর ব্যাপী এটার ফলন দেবে। বছরে হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক টন তাজা ফল আসবে বৎসরে। মিনিমাম বছরে প্রতি হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক টন তাজা ফলের গুচ্ছ এটা হবে। এবং এই যে আমরা সরিষা বলি, তিল বলি, সয়াবিন বলি, এর থেকে 5 গুণ বেশি প্রোডাকশন, 5 টাইমস প্রোডাকশন এই রেড অয়েল পাবেন। এবং কি খরচ যেতে পারে? উৎপাদন খরচ প্রতি হেক্টরে 88,109 টাকা খরচ হয় টোটাল, আমরা হিসাব করে দেখেছি। এবং 4 বছর পর থেকে উৎপাদন শুরু হয়, 4 বছর থেকে কিন্তু প্রোডাকশন শুরু হবে। আমি রাবারের জন্য কিন্তু 7 বছর, এবং 8 বছর পর থেকে প্রতি হেক্টরে 3 লক্ষ। আমরা রাবার বোর্ডের সাথে জিজ্ঞেস করেছি যে, এবং এটার হলো 30 বছর আয়ুষ্কাল। এই যে গাছটা লাগাবো, আবার ওখানে সরিয়ে দিয়ে, আমি মালয়েশিয়ার এয়ারপোর্টে যখন আসছিলাম দেখছিলাম যে পুরানগুলি সরিয়ে দিয়ে আবার নতুন করে চাষ করছে অয়েল পাম্প। তো 3 লক্ষ টাকা আয় হবে। এবং দেখা গেল, এবং অতিরিক্ত আয়ের জন্য পাম তেলের চাষে শাকসবজি, পেঁপে, আদা, হলুদ, কোকো, গোলমরিচ, কলা, ফুল, এগুলি সবগুলি আপনি করতে পারবেন। এটা আরেকটা প্লাস পয়েন্ট হলো, ঝড়ে এই গাছ ফালানো সহজ নয়। 2, প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণী কেউ খাবে না, এটা টেস্ট না, সুতরাং খাওয়ার প্রশ্ন ওঠে না বন্যপ্রাণী। এবং অয়েল পামের ফল নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এবং আমাদের রাজ্যের 97টা, আপনাদের তথ্য জানার জন্য আপনাদের অন্য কাজে লাগবে,
97,171.93 হেক্টর এলাকায় রাবার চাষ হচ্ছে ত্রিপুরাতে বর্তমানে। 97,171.93 হেক্টর এলাকাতে রাবার চাষ হয়। 8 বছর পর থেকে হেক্টর প্রতি 2 লক্ষ টাকা আয় হয়, এখানে হবে 3 লক্ষ টাকা। সুতরাং এই জিনিসটা অর্থনৈতিকভাবে আমি কারো কোন চাষ বন্ধ করবো আমি জানি না, সম্ভাবনা কোনটা, আমার কৃষকরা কিভাবে, আমি প্রো ফার্মার, আমি যেই ফসলটা আমাদের আমাদের রাবার আমাদের যে অর্থনীতিতে কোনো এক সময় খুব ভালো দিয়েছে, কিন্তু এর থেকে বেটার চান্স আমি কেন বলছি কথাটা, আমি যেমন দক্ষিণ ত্রিপুরা গিয়েছিলাম, একটা ছেলে মানে প্রগ্রেসিভ ফার্মার, সে প্রথম মাছের চাষ করতো, মাছ বিক্রি করছে, ভালো প্রফিট হচ্ছে। এর মাথায় খেয়াল আসলো, আরে আমি মাছের চাষ করছি কেন, আমি বরঞ্চ পোনা চাষ করব। এই পোনার থেকে সে দেখলো এটাতে আমার বেশি লাভ, সেই জন্যই বলছি এটাতে সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা বেশি এবং অর্থনৈতিকভাবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আমরা অয়েল পাম্পের উপরে আমরা এটা করছি। এবং আপনারা জানেন রাবারের টেপিং এর খরচ, লেবার খরচ অনেক বেশি, যেটাতে আর আমরা সব কিছু এই যে ছড়াগুলি কাটবে এটাকার জন্য পর্যন্ত আমরা মেশিনারি দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলি আপনাদের সামনে তুলে রাখলাম। এবং আমরা বলছি, আপনারা জানেন আমরা ওখানে যাওয়ার পরে বলছিলাম যে আমাদের এখানে তোমরা একটা এরকম ইন্টারন্যাশনাল মানে খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা রিসার্চ সেন্টার করো। এবং এরা ফার্স্ট টাইম ইন্ডিয়া বাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিড প্রোডাকশন অ্যান্ড ব্রিডিং সেন্টার, যেটা ওয়ার্ল্ড নাম্বার 1 অয়েল পাম্প ব্রিডিং অ্যান্ড কোয়ালিটি সিড প্রোডাকশন, এরকম একটা হওয়ার জন্য করছি আমরা। তা এটা যদি আমরা করতে পারি তাহলে ভারতবর্ষে এই প্রথম কোনো প্রাইভেট সংস্থা এর উপরে রিসার্চ সেন্টার করছে। এটা মোস্ট বীজের উপরে আমরা এটা খুব ডিমান্ড করছি, আশা করি আমরা ইতিবাচক ফল পাচ্ছি। এই জিনিসগুলো আপনাদের সামনে তুললাম। এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছে, আর এই ভদ্রলোক রাজু চৌধুরী, উনি ভীষণ এ ব্যাপারে ভালো অ্যাডভাইজার গডরেজ কোম্পানি, বিশেষ করে নর্থ ইস্টার্ন পাম অয়েলের উপরে। আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করলে উনি উত্তর দিতে পারেন। হ্যাঁ, এইটা আপনি মোটামুটি 9 থেকে 10 মাস পাবেন, ঠিক আছে। যেমনি আপনি চাকরি যদি করেন তো মাসে কয়বার বেতন পান আপনি? একবার। পাম চাষিরা মিনিমাম মাসে 2বার করবে, টাকা পাবে, মানে 2বার ফলটা কেটে বিক্রি করতে পারবে। সিজনের সময় 3বারও কাটতে পারে, তাহলে ওরা তো আরো বেশি মানে বুঝলেন তো। তো এই ফসলটা ওই যখন ঠান্ডা হবে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে 2 মাস থেকে 3 মাস গ্যাপ হতে পারে, ঠিক আছে। স্টেট গভর্নমেন্ট ডিসাইড করবে, ফর্মুলা আছে কি দাম এই মাসের জন্য ডিসাইডেড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রাইস। তো ওই প্রাইসটা লাস্ট ইয়ার 16 টাকা প্লাস হয়ে গেছিল, ঠিক আছে। যদি ওই 13 থেকে বেশি পায়, ওদের পুরো বছরের ক্যালকুলেশন নিব কোয়ান্টিটি, অ্যাভারেজ প্রাইস যদি 13.34 থেকে বেশি হয় তাহলে সেন্টার কোনো টাকা দিবে না। বেশি যত পেলে ওইটা ভালো, তাহলে তো খুশি ফার্মার। কম যদি পায়, ঠিক আছে, তখন ডিফারেন্সটা একবারে কাউকে প্রসেস কিছু করতে হবে না, আমরা সব ডাটাগুলো দিল্লিকে পাঠাবো, সেটা ভেরিফাইড এখান থেকে হয়ে ওই টাকাটা ডাইরেক্টলি ফার্মারের অ্যাকাউন্টে আসবে। এই পুরো প্রসেসটা পুরো ডিজিটালাইজ, মানে আপনারা ফ্রুটস দিবেন, ওজন হবে, আপনাকে কার্ডে একটা কত মেট্রিক টন মাল আসলো সেই এটা দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট যাবে। যে ফার্মার, এখানে কোনো চুরি হবে না। ধরেন একটা ফার্মার যখন প্রোডাকশন করছে, এগ্রি কমোডিটিতে ভয় থাকে, কি ভাই, মানে যে আমার ম্যানেজার আছে যে দেখছেন, বড় যদি প্লান্টেশন ইউনিট থাকে চুরি হওয়ার সম্ভব না। এইখানে চুরি হবে না, কেন কি একটা প্লান্ট ট্যাগিং করা আছে, এই ফ্রুট ওরা অন্য কাউকে বিক্রি করতে পারবে না,
তো যে ইনভেস্টর মানে ধরে নেন অনার যার খুব বড় ল্যান্ড, তার ওয়ান অফ দ্য পিস মাইন্ড, কথাটা বুঝেছেন? তো টাকা যেটা 3 লাখ আমরা বলছি, আন্ধ্রাতে এরমও চাষি আছে, ওইটা আমরা বললাম না 20 থেকে 25 মেট্রিক টন, ওইখানে 43 হাইয়েস্ট পেয়েছে। আপনি এখন আন্ধ্রার জিনিস তো ধরে নেন ওরা 30 বছর থেকে কাজ করছে। মিজোরাম আমাদের পাশে, মিজোরামে আমরাই আছি যার মিল আছে। গডরেজ কোম্পানি হচ্ছে কি যা কমিট করে তার থেকে বেশি কাজ করে। তা আমরা ওইখানে 10 বছর আগে মিল লাগিয়ে দিয়েছি। মিজোরামে ওই ট্যারেনে, এত ডিফিকাল্ট ট্যারেনে যদি চাষ করে মানে ফার্মাররা খুশ আছে, তাহলে আপনি ভাবতে পারেন কি ত্রিপুরায় কি মানে রকমের সাকসেস হবে। এদের এক্সপিরিয়েন্স আছে প্লান্টেশনে, এরা মানে প্রোগ্রেসিভ, ল্যান্ডটা মানে মোরাললেস ওই টেরেন নয়, মানে খুব বেশি স্লোপ নেই, ঠিক আছে। এইখানে যেটা কশিয়াস হওয়া উচিত, যেখানে জল জমবে ওই জায়গাটা সুইটেবল নয়। তাছাড়া সবই জমিন, একটু আপনাদের তো ছোট ছোট টিলা আমি সব দেখেছি, ওইগুলো সব ইভেন টিলাতেও করা যাবে। টিলাতে কি হয়, একটা ফ্রুট মানে 65 কেজি হতে পারে, 60 থেকে 70 কেজি। সেই ফ্রুটটা কাটার পরে তো বইয়ে তলায় আনতে হবে। এইটার মধ্যে আর একটা জিনিস করা হয়েছে, ফার্মার যেইখানে ওদের মানে ফার্মিং, তার পাশেই আমার কালেকশন সেন্টার হবে। ওকে মানে ট্রান্সপোর্ট করে আমার ফ্যাক্টরিতে আনতে হবে না। এই যে টাকাগুলো যেটা পাবে, ওই 2 কিলোমিটার রেডিয়াসে একটা কালেকশন সেন্টার হবে। তাহলে যা যা প্রবলেম ফার্মারের সব কিছু সলভ করা আছে। এফবিবির মধ্যে ধরে নেন কি ফ্রুটস আছে, আর ওই ডাটাগুলো আছে, মানে কি বলবো ওইটাকে, স্ট্যাম্প যেগুলো আমরা বলি, ওই জিনিস মানে ওয়েস্ট, ঠিক আছে, সেটারও টাকা পাচ্ছে। মানে ওই পুরো ফ্রুটটাকেই আমরা ওজন করি, এই নয় ওই পুরো গাড়িটা যায়, গাড়িটা আনলোড করে, যেটা গাড়ির ওজনটা বাদ করে যেটা মানে পুরো ফ্রুটসের ওই টাকাটা ওজনের সঙ্গে মাল্টিপ্লাই করে টাকাটা পায়, ঠিক আছে। আর এইটার মধ্যে আপনার যেটা কি এইখানকার যে ক্লাইমেটিক কন্ডিশন ইজ সুপিরিয়র ইন সাম প্যারামিটার দেন মালয়েশিয়া অ্যান্ড ইন্ডোনেশিয়া, যে ওয়ার্ল্ডে মানে লিডার, ওইখানকার সায়েন্টিস্টরা এসে এই কমেন্ট দিয়ে গেছে। কেন কি আমাদের তো মালয়েশিয়া থেকে কাছাকাছি আছি, তো ওই জন্য পুরো ইকোসিস্টেমটা খুব ভালো আছে এখানকার। এক একটা গাছের আপনি এইভাবে ক্যালকুলেট করেন, পার হেক্টরে আমরা কথা বলি সব জায়গায়, তো পার হেক্টরে মানে মিজোরামে যেটা অ্যাভারেজ আসছে 20 থেকে 21 মেট্রিক টন, আর হাইয়েস্ট এসছে আপনার 33 মেট্রিক টন মিজোরাম একটা গাছে একটা হেক্টরে। একটা হেক্টরে 143 প্লান্ট লাগানো হয়। তো আমরা কি করি, মানে 60টা গাছ খারাপ হতে পারে বলে 150 একটা অ্যাভারেজ নিই ক্যালকুলেশনের জন্য। তো কিন্তু ক্যালকুলেশন 143 প্লাস 7, আমরা জাস্ট কোনো জিনিস কিছু খারাপ হয়ে গেলো ট্রান্সপোর্ট, তো 60টা ইয়ে নিয়ে 150 দিয়ে আমরা ক্যালকুলেশন করে মানে যত আমাদের চারা রেডি হচ্ছে, কত আমরা প্লান্ট করতে পারবো, ওই ক্যালকুলেশনটা করি। দেখেন এইটার মধ্যে আমরা ওয়ার্ড ইউজ করলাম স্প্রাউট। ডিফারেন্স হচ্ছে সিড, যেটা আমরা ধরে নেন যা কিছুর সিড, এইখানে একটা সায়েন্টিফিক মেথড আছে। স্যার যেই সেন্টারে গেছিলেন, ওইখানে কি হয়, যখন আমরা দেখি কি আমরা ইম্পোর্ট করব, কেন কি এইটা ম্যাক্সিমাম ইম্পোর্টেড, ইন্ডিয়া প্রডিউস করতে পারে না, সেটাই স্যার রিকোয়েস্ট করেছেন কি আমরা এখানে একটা বড় রিসার্চ সেন্টার লাগাই। সেইটা আমরা ইন্টারনালি খুব ইন্টারেস্টেড, ওইটা আপনারা যদি মানে আগের থেকে যদি স্যাররা পারমিশন দেন, তো আমরা টাই আপ করেছি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার শ্যাম ডার্বি বলে, তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট অলরেডি সাইন হয়ে গেছে লাস্ট মাসে, লাস্ট উইক অফ লাস্ট মান্থ, দ্যাট ইজ অক্টোবরে 28 তারিখে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে ওনাদের সঙ্গে, ঠিক আছে। তো ইন্ডিয়াতে যা কিছু রিসার্চ অ্যাক্টিভিটি হবে সেইটা খালি গডরেজের সঙ্গে হবে, ওদের ওয়ার্ল্ডে ওরা নাম্বার 1, ঠিক আছে। তাহলে মানে বেস্ট টেকনোলজি, বেস্ট নলেজ we are tying up and bringing over here, and if Tripura comes forward, this will be number 1 project. এটা ভ্যালু এডেড যেগুলো আমরা বলি না, হাই এন্ড প্রজেক্ট, মানে কত গুণ লাভ হবে স্টেটের, খালি স্টেটের নয় পুরো ইন্ডিয়া আসবে এখানে কিনতে। যেটা আমরা ইম্পোর্ট করছি এখন, ইম্পোর্ট আত্মনির্ভর কনসেপ্ট আসছে, সেইটা ত্রিপুরা সব জায়গায় থাকবে। তো এটা মানে নট অনলি প্রাইড টু
তখন বীজটা যেমন আমরা মালয়েশিয়ার থেকে ইন্দোনেশিয়া আনি, তখন আমরা থেকে সবাই নেবে, এবং ওই বীজগুলির মধ্যে সার্টিফাইড, ইচ্ছা করলে কেউ জাল করতে পারবে না। এটা আমি দেখেছি তাদের সিস্টেমটা। আর এই চাপ দেখেন, এইটা এখন যেটা আমরা মানে উই আর টার্গেটিং ফার্মার, ঠিক আছে না? সো উই উইল নট কমেন্ট বিকজ টি গার্ডেন ইটসেলফ ইজ আ ডিফারেন্ট সাবজেক্ট, সো উই আর নট দেয়ার টু কমেন্ট অন দ্যাট because we are looking to increase the farmer's income, okay, so that he মানে ও কি করবে নিজের মেহনত করে। আর এটার মধ্যে খুব ইজি না, 1 হেক্টরে 143 প্লান্ট, তো কি করতে হবে, খালি ক্লিনিং করতে হবে, উইডিং, আর কিছু নেই, আর তার মধ্যে তো সব কিছুই পাচ্ছে। তো এইটা এত ইজি। আর এর জন্য ডে 1 থেকে বিফোর মানে জিনিস চাষ করার আগেই আমরা ইনফরমেশন অ্যাওয়ারনেস ক্যাম্প, আমাদের যে 15 জন রিক্রুট করেছি, আমরা ওদেরকে সব ফিল্ডে গিয়ে ফার্মারকে অ্যাওয়ারনেস, হ্যান্ড হোল্ডিং, মানে এখন কি করবে, ওকে 15 দিন পরে কি করতে হবে ওটা বলে লাভ নেই, ওকে আজকে কি করতে হবে, 2 দিন পরে কি করতে হবে, ওই ইনফরমেশন দিয়ে আসবে, ঠিক আছে? তারপরে একটা সমাধান সেন্টার হবে, দ্যাট ইজ ওয়ান স্টপ সলিউশন। তার কাজটা হচ্ছে কি যা জিনিস দরকার, যে স্যারগুলো বললেন কি ওই কাটার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট দরকার, যা যা বীজ দরকার, সব এক জায়গায় পাবে, ওকে 50 জায়গা কিছু খুঁজতে যেতে হবে না, ঠিক আছে? তো 1 পয়েন্ট সলিউশনও আমরা লাগাবো, ঠিক আছে? তো এইখানে কি হবে, ওরা নলেজও শেয়ার করবে, ওদের কোনো প্রবলেম মানে যদি কিছু আইডেন্টিফাই করে ওইগুলো এসে বলবে, আমাদের সায়েন্টিস্টরা ইনফরমেশন দিবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো এইখানে হবে। ইভেন ফ্যাক্টরির জন্য আমরা অলরেডি প্রপোজাল দিয়ে দিয়েছি স্যারকে, কি স্যার আপনারা যদি জমিন দেন আমরা ফ্যাক্টরিরও কাজ শুরু করে দেব। তো যখন ধরে নেন এই যে কিছু গাছ লাগানো হয়েছে, ঠিক আছে, 51 পয়েন্ট সাম হেক্টার্স অলরেডি, ওর একটাও ফল আমরা ফেলবো না, ওয়েস্ট করব না, কেন কি এটা অ্যাসেট। এইটা দিয়ে কি হবে, যখন আমাদের মিজোরামেও প্লান্ট আছে, আমরা কিনে আমাদের যেগুলো ধরে নেন নাগাল্যান্ডের প্রবলেম হয়েছিল, নাগাল্যান্ডে এগ্রিমেন্ট করে ওইখান থেকেও আমরা 5 মেট্রিক টন ফ্রুট নিয়ে গেছি এই মাসে। তো নাগাল্যান্ডেও আপনারা খোঁজ নেবেন, অন্য প্লেয়ার ওদেরকে ডিচ করেছে, আমার কোম্পানি আমি ওইগুলোকে কমিট করেছি কি উই উইল বাই হোয়াট আদার পিপল হ্যাভ নট ডান। আমার ওইটা কাজ ছিল না, আমরা তো নতুন যেটা করবো ওইটা তুলবো, কিন্তু ফার্মারকে হেল্প করার জন্য, ওদের মানে কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা এই কাজটা শুরু করে দিয়েছি ওইখানে। তো এইখানে গডরেজ যে কোনো জায়গায়, মিজোরামে আমরা 10 বছর লস করেছি, কিন্তু কোনো দিন একটা পিসও ওয়েস্ট করিনি। তো এইটা হচ্ছে আমাদের 128 বছর পুরনো কোম্পানি। গডরেজ মানে ওই কোম্পানি যার তালা দিয়ে শুনেন, সাবান, ইভেন যেটা চন্দ্রবান গেছিল ওইখানে ইঞ্জিনের পার্টসে গডরেজ বয়েন্সের মেশিনের পার্টস দেওয়া হয়েছে। তো ছোট্ট থেকে নিয়ে পুরো বড় অবধি আমরা প্রেজেন্ট আছি। আমাদের কোম্পানির ফিডে খুব প্রচণ্ড নাম নর্থ ইস্টে, ঠিক আছে না? তো আমরা সব জিনিস রিসার্চ রিলেটেড আইডিয়া দিয়ে ভাবি, কি যেইটার মধ্যে রিসার্চ। কিছু আছে জানার? স্যার আপনি বলেছেন যে বিদেশি চারা যখন ক্রয় করবে তখন 25,000 টাকা লাগবে, আপনারা দেবেন? আমরা দেব। হ্যাঁ, তো এখন অবধি যে চারাগুলো রোপণ করা হয়েছে এর মধ্যে কি কোনো বিদেশি চারা? বলে দিয়েছি না? দুটোই। বলে দুটোই আছে, দুটি দেশি বিদেশি সব আছে, একটু আগে আমি বলে দিয়েছি। আমরা 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 আপনাদেরকে একটা হ্যান্ডবিলও দিচ্ছি, যাতে সুবিধা আছে, সব কিছু পেয়ে যাবেন। এটা এটা সুকান্ত, এটা দিয়ে দাও। আমরা সবকে আপনাদের, এটা যেহেতু একটা নতুন, এই জন্য আপনাদের সবকে দিয়ে, সবাইকে একটা করে দিয়ে দেবো। হ্যাঁ ওইটা কোনো উইদাউট প্ল্যান ব্রাদার, কিচ্ছু প্ল্যান ছিল না। কি এমন একটা গাছ সুন্দর লাগানোর জন্য লাগিয়ে দিয়েছে, এটা তো আর সুন্দর হলে হবে না, কৃষকদের আয় বাড়তে হবে। স্যার এটা ভালো পয়েন্ট আপনি বললেন, ওই যে আপনাদের রিসার্চ সেশন আছে না, ওইখান থেকে আমি যখন দেখেছি, আমরা কি বললাম কি 30 বছর আই, তাই না? আপনাদের ওইটা 40+ ইয়ার্স ওল্ড ট্রি, কোনো মেনটেনেন্স হচ্ছে না, কোনো ওকে খাওয়া দেওয়া হচ্ছে না, ওইখানেও ফ্রুটিং হচ্ছে। তার মানে আপনার জমিনের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন? ওরা যে সায়েন্টিস্ট এসে নালকাটাতে দেখে গেছে, তো ওরা যেটা বলছে, আর আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে এখনো দিচ্ছে 45 বছর বয়সে, ওই বুড়ো বয়সেও ভালো ফ্রুট দিয়ে যাচ্ছে। নাগেশ্বর রিসার্চ সেন্টার।
না ওইসব কোনো প্ল্যান ছিল না তো, উইদাউট প্ল্যান কয়েকটা লাগিয়ে দিয়েছে। না আচ্ছা, আপনি যেটা জিজ্ঞাসা করলেন এইটা প্রসেস আছে, মানে সিডটাকে ব্রেক করে স্প্রাউট, মানে আমরা যেটা ওই চানা ফানা রাত্রেবেলা দিয়ে ওই স্প্রাউট যেটা বের হয় ওইটা খুব টেকনিক্যাল। ওই আমরা সিড নিয়ে এসে এখানে রেখে স্প্রাউট করতে পারবো না, ওটা সায়েন্টিফিক মেথড। ওইখান থেকে ব্রেক করে স্প্রাউট ফর্মে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। এগুলো সব প্লেন দিয়ে হয়, পুরো মানে চেনটাকে ইয়ে করে স্যার দেখেছেন স্ট্যাম্প করা হয় এক একটা কাউন্টিং। তার জন্য গভর্নমেন্টের এজেন্সি কোয়ারেন্টাইন সবগুলো এসে আমাদের ইয়ে ইন্সপেকশন করে। এইখানে নার্সারিতে দুটো পার্ট আছে, একটা প্রাইমারি নার্সারি, একটা সেকেন্ডারি নার্সারি। প্রাইমারি নার্সারিতে ওই আগে ইন্সপেকশন করে বলবে হ্যাঁ এইখানে ভালো সিস্টেম আছে আপনি আনতে পারবেন, তারপরে এনে ওইখানে দেখবে কি চারা আসলো ঠিক আছে কি না। যদি কোনো ভুলভাল থাকে মানে কোনো অসুখ থাকলে ওইটা রিজেক্ট করে দিবে। তারপরে 6 মাস পরে আমাদেরকে ইন্সপেকশন করে অ্যালাউ করবে কি প্রাইমারি থেকে তুমি ওপেন স্পেসে নিয়ে যেতে পারো, ওটা পুরো ক্লোজড হাউস আছে বুঝলেন তো। এক একটা স্টেপে পুরো মানে ইন্সপেকশন অনেক হাই। আপনাদের এখানকার থেকে অফিসার গিয়ে জাজ করেন, যখন 1 বছর বয়স হয়ে যাবে তখন ওরা দেখবে কি ফিট ফর প্লান্টিং, তখন ওরা পারমিট করবে এতটা প্লান্ট ফিট, এইটা আপনারা ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে, ওকে। আর ডাইরেক্টর সভা আছে, যদি কিছু জানার থাকলে বলতে পারেন। দুটি ইনফরমেশন এডিশনাল, যে আমরা আপনাদের মাধ্যমে কৃষকদের কাছে এই ইনফরমেশন দিতে চাই। ডিপার্টমেন্টের তরফ থেকে একটা মোবাইল অ্যাপস করা হচ্ছে, কারণ কোন কৃষক ইন্টারেস্টেড কোন জায়গায় কতটুক জমিতে, তার জন্য আমরা মোবাইল অ্যাপস তৈরি করছি। থ্রু টিআইটি যে স্টার্ট আপ আছে ওনাদের মাধ্যমে আমরা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবো। মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকরা যারা যারা ইন্টারেস্ট আছেন ওনার নাম নথিভুক্ত করতে পারবেন, ওনাদের আর অফিসে যাওয়ার দরকার হবে না। আরেকটা হচ্ছে আমাদের যে হর্টিকালচার স্কিমে কোনো বেনিফিশিয়ারিকে 4 হেক্টরের বেশি দেওয়া যায় না, 25 কানির বেশি, কিন্তু এটাতে কোনো ইয়ে নেই, লিমিটেশন নেই, যে যার যতটুকু জায়গা আছে যতটুকু করতে চায় করতে পারবে, মানে 100-200 কানি যার যার যতটুকু থাকে, ইনক্লুডিং 1 কানিও করতে পারবে, মানে কোনো লিমিটেশন নেই। অন্যান্য স্কিমে যেমন হর্টিকালচার বললাম 4 হেক্টর বেশি কাউকে ম্যাক্সিমাম দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না, কিন্তু এই ক্ষেত্রে আনলিমিটেড। তো আমাদের যে টার্গেট আছে না, মানে যত কৃষক আছে ত্রিপুরার যে যারা করতে চায় সবাই করতে পারবেন, নাম নথিভুক্ত করতে পারবেন, এবং আমাদের পয়সারও কোনো অসুবিধা নেই, টাকার কোনো লিমিটেশন নেই। আমাদের তৈরি চলছে স্টার্ট আপের মাধ্যমে, আমরা জানিয়ে দেবো, হয়তো উইদিন 10 ডেজ হয়ে যাবে। আমরা অলরেডি অ্যাওয়ার্ড করে দিয়েছি ওনাদের বানানোর জন্য স্যার। থ্যাংক ইউ। অলরেডি আমরা পেয়ে গেছি অলরেডি, যখন খরচা হবে আরো দেব, কোনো অসুবিধা নেই, টাকার কোনো অসুবিধা নেই। আমরা 12,64,08,000। ঠিক আছে, এদের ইয়ে দাও, চাটা দিয়ে দাও।